আজকের গল্প নিয়তি। কতদিন আর মিথ্যে আশ্বাস দিয়ে যাবে? হ্যালো, দেবদত্ত আছে? একটু দেবেন? না, এই নামে তো এখানে কেউ থাকে না। আমি দেবের মা বলছি। খুব অসুস্থ ওর বাবা, একটু দিন না প্লিজ। বলছি তো এটা রং নাম্বার, কেন বারবার ফোন করে বিরক্ত করছেন বলুন তো? ও আচ্ছা, ঠিক আছে, রাখছি। যাই, ওষুধ কিনতে হবে। জমানো টাকা শেষ হয়ে আসছে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওষুধ কিনতে গেলাম। টোটোতে উঠলে 10 টাকা দিতে হবে, সেই টাকাই নেই। একটু চালও কিনতে হবে, আলু সেদ্ধ ভাত করব। বয়স হয়েছে, তাই হাঁটতে অনেক সময় লাগে। ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনলাম। 2500 টাকার বিল হয়েছে। কি করব? 1000 টাকা কম হচ্ছে, তাই নিজের সোনার কানের দুলটাই খুলে বিক্রি করলাম। এছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই। বাড়িতে গিয়ে আলু সেদ্ধ ভাত করে যতীনকে খাওয়াতে গেলাম। এই নাও, আলু সেদ্ধ ভাত করেছি, ওঠো, একটু কষ্ট করে খেয়ে নাও। এরপর ওষুধ খেতে হবে অনেকগুলো। হুম। দেবের সাথে কথা বলেছ? কি খবর, কবে আসবে? আসলে সামনের মাসে ছুটি পাচ্ছে না। এই তো অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, তোমায় ভালো ডাক্তার দেখাতে বলেছে। ও আচ্ছা, আসবে তো? 4 মাস ধরে বলছো ছেলে সামনের মাসে আসবে। কেন মিথ্যে আশ্বাস দিচ্ছ আমি কিছু বুঝতে পারছি না। না না, মিথ্যে বলবো কেন? এই না, ওষুধগুলো খাও। তোমার সোনার কানের দুল কই? ও ব্যথা হয়েছে তাই খুলে রেখেছি। দেখাও তো কেমন খুলে রেখেছ। আমায় তুমি অবিশ্বাস করছো? কারণ তুমি মিথ্যে বলছো। 3 মাস আগে আমার 4টে কেমো শেষ হয়েছে, তখন তোমার সোনার চেন, 4টে চুড়ি বললে খুলে রেখেছ। পড়তে ভালো লাগছে না। আমায় কি বোকা মনে হয় নাকি? শুয়ে আছি বলে আমায় মিথ্যে বলতে তোমার গলা কাঁপে না? হ্যাঁ, ঠিকই বলেছ। তোমার 8 মাস আগে ক্যান্সার ধরা পড়ল, 3rd স্টেজ। আমি আমার সোনার চেন চুড়ি সব বিক্রি করে তোমার চিকিৎসা করেছি। তখন ছেলের সাথে আমার যোগাযোগ হয়েছিল একবার, কিছু টাকা পাঠিয়েছিল, কিন্তু সেই মাসের পরের থেকে যোগাযোগ করতে পারছি না। ফোন করলে বলছে রং নাম্বার। জমানো টাকা শেষ প্রায়, তাই বাধ্য হয়ে আমার সোনার কানের দুলটা ওষুধ কিনতে গিয়ে বিক্রি করতে হয়েছে। তোমার শরীরের কথা ভেবেই আমাকে মিথ্যে বলতে হচ্ছে। সত্যিটা জানলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তোমার শরীর খারাপ আরও হবে। আমি তো তোমার মৃত্যু বসে বসে দেখতে পারি না। চেষ্টা করতে হবে তোমাকে সুস্থ করে তোলার জন্য। আমার প্রায় 7-8 মাস হলো ক্যান্সার। 4টে কেমো নিয়েছি, কিন্তু এই রোগ কোনোদিনও সারবে না। শুধু শুধু এর পেছনে এত অর্থ ব্যয় করা ঠিক হচ্ছে না। আমার জায়গায় থাকলে তুমি কি করতে? তুমি কি আমাকে অর্থের অভাবে ফেলে রাখতে, না শেষ দিন পর্যন্ত চেষ্টা করতে যেভাবে হোক আমার চিকিৎসা করাতে? আমিও তাই করছি। শেষ সম্বল দিয়ে হলেও আমিও চেষ্টা চালিয়ে যাব। কয়েকদিন পর একটা চিঠি এলো যতীনবাবুর বাড়িতে। স্ত্রী করবী দেবী কিছু ওষুধপত্র কিনতে বাজারে গেছেন। কোনো রকমে উঠে যতীনবাবু চিঠিটা নিলেন। চিঠিতে লেখা, কাকাবাবু, আমি দেবের বন্ধু অনিমেষ। আমরা দিল্লিতে একই কোম্পানিতে চাকরি করি। খুব একটা বেশি রোজগার আমাদের নয়, অনেক পরিশ্রম করতে হয়। কাজের ফাঁকে আমরা দুজনেই পুলিশের তথ্য প্রেরক হিসেবে কাজ করছিলাম। একটা বড় মিশন ছিল, যেখানে একটা বিরাট শিশু পাচারকারী মাথাকে আমাদের ধরতে হতো। দেবের সাহায্যে সেই পাচারকারীকে ধরা গেছে ঠিকই, কিন্তু দেবকে সেখানে গুলি করে মেরে ফেলা হয়েছে। নিজের জীবন বিপন্ন করে দেব অনেক শিশুকে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে এনেছে, কিন্তু নিজে অন্ধকারে হারিয়ে গেছে। এই খবরটা চিঠির মাধ্যমে জানাতে হলো, কারণ আমি আমার পরিচয় আপনাদের দিতে পারবো না। পুলিশের তথ্যের কাজ খুব গোপনে এবং সন্তর্পণে অনেক সাবধানে করতে হয়। আমি জানি আপনারা আপনাদের সন্তানকে হারালেন, কিন্তু এই কাজ করার জন্য কেউ আমাদের জোর করেনি। নিজের ইচ্ছায় কিছু বেশি রোজগারের কথা ভেবে আমরা দুজনেই যোগদান করেছি। আমি এখনও এই তথ্য প্রেরকের কাজে আছি, কিন্তু 4 মাস হলো দেব এই পৃথিবীতে নেই। কোম্পানিতে ওর কিছু স্যালারি এবং তথ্য প্রেরকের কাজে বৃহৎ
দায়িত্ব পালনের জন্য পুলিশের থেকে বেশ মোটা টাকার অনুদান দেবের বাবা মাকে দেওয়া হয়েছে। ক্ষমা করবেন আপনারা, আপনাদের সন্তানকে আমরা বাঁচাতে পারলাম না। ইতি অনিমেষ। চিঠিটা পড়ার পর পাথর হয়ে গেছেন। যে আমি মৃত্যুর সাথে 8 মাস ধরে লড়াই করছি, সেই আমি এখনো অবধি লড়াই করে যাচ্ছি, আর আমার সন্তান অর্থ দিয়ে আমাদেরকে সাহায্য করবে বলে নিজের জীবনটাকে মৃত্যুর মুখে ঠেলে দিল। আমরা ভাবছি আমাদের ছেলে আমাদের দায়িত্ব পালন না করে নিজের জীবনে ভালোই আছে, বাবা মার কথা ভুলেই গেছে। সে যে শুধু বাবা মা নয়, সে সমাজের এতগুলো শিশুদের জীবন বাঁচিয়েছে। আমার গর্ব হচ্ছে, ভাগ্য করে আমরা দেবের মতো সন্তানের জন্ম দিয়েছি। আমার চিকিৎসা বাবদ অর্থের যোগান তুই দিলি, কিন্তু টাকা লাগবে না রে আমাদের। তোকে লাগতো। একদিন না একদিন তো প্রত্যেকের মরতে হবে, তাহলে আর আমার এইভাবে বেঁচে কি হবে বলতে পারিস? কিছুক্ষণ পর দেবের মা করবী ফিরে এলো। স্বামীকে বসে থাকতে দেখে বলল, কি গো, বসে আছো? কি হলো, কিছু হয়েছে? না, বাথরুমে গিয়েছিলাম, তোমার ছেলে ফোন করেছিল। হ্যাঁ, তাই নাকি? ইস, আমার সাথে কথা হলো না। দেব একটা সুযোগ পেয়েছে, ও একটা মিশনে আছে, পুলিশের হয়ে কাজ করছে, তাই সবসময় ও ফোন তুলতে পারে না। আর কেউ ফোন করলে ওর পরিচয় দেওয়া হয় না, তাই তোমাকে ফোনে কিছু জানানো হয়নি। খুব গোপনে কাজ করে তো এরা। ও বলেছে সময় সুযোগ করে আবার যোগাযোগ করবে, তবে সময় লাগবে, মিশনটা শেষ হোক। আমার ছেলে দেশের জন্য কাজ করছে, এ তো গর্বের ব্যাপার। সত্যি আমি মা হয়ে ওর পাশে থাকবো না? দেব মানুষের জন্য সেবা করছে, আর সেবা করা মহৎ ধর্ম। এই যে পার্সেলে কিছু টাকা পাঠালো, আর আমার চিকিৎসা ও সংসার কয়েক মাস ভালো মতো চলে যাবে। করবী ছেলের খবরে আনন্দে খুব খুশি। সন্তানের মৃত্যুর খবর কোনো মায়ের পক্ষে সহ্য করা সহজ নয়, সেই জন্য খবরটাকে চেপে গেলেন যতীনবাবু। সত্যি কথা আমার পক্ষে বলা খুব কঠিন। আমি করবীকে হারাতে পারবো না। কিছু ভালোর জন্য যে কিছু মিথ্যে বলতে হয়। যতদিন জানতে না পারে ততদিনই বেঁচে থাকতে পারবে। কিছু মিথ্যে আশ্বাস মানুষকে বাঁচানোর জন্য এবং ভালো রাখার জন্য সত্যিই খুব প্রয়োজন। যে কারণে করবী আমাকে মিথ্যে বলতো, এতদিন সেই একই কারণে আমি ওকে মিথ্যে বলছি। ক্ষমা করো ঈশ্বর আমায়। চিঠিটাকে আমি সরিয়ে ফেলেছি, এমন জায়গায় রেখেছি যাতে ও কোনো দিনই খুঁজে না পায়। কয়েকদিনের মধ্যেই চিকিৎসা করাতে কলকাতা টাটা ক্যান্সার হসপিটালে যতীনবাবুকে নিয়ে এলেন করবী দেবী। ওর জন্য যতীনবাবুকে যে বাঁচতেই হবে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।